সালাম আলাইকুম। আজকে আমরা পড়ব হচ্ছে এসএসসি ফিজিক্সের দ্বিতীয় অধ্যায় গতি নিয়ে। তো এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিক গুলো আছে আর ইম্পর্টেন্ট সূত্রগুলো আছে সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো চলো সময় নষ্ট না করে শুরু করে দিই। তো প্রথমেই আছে হচ্ছে স্থিতি ও স্থিতিশীলতা। স্থিতি কি জিনিস? স্থিতি হচ্ছে যদি একটা বস্তু সময়ের সাথে তার অবস্থান পরিবর্তন করতে না চায় তাহলে সেটাই হচ্ছে তার স্থিতি। আর স্থিতিশীলতা হচ্ছে এই স্থির স্থিতিটা বজায় রাখতে চাওয়ার যে একটা প্রবণতা তার মধ্যে আছে সেটাই হচ্ছে স্থিতিশীলতা। আচ্ছা, তাহলে আমরা স্থিতি আর স্থিতিশীলতা বুঝলাম। তারপরে আছে গতি ও গতিশীলতা। তো গতি ও গতিশীলতা কি? যদি কোনো একটা বস্তু সময়ের সাথে তার অবস্থানের পরিবর্তন করে তাহলেই সেটা হচ্ছে তার গতি। এবং এই গতিশীল মানে এই গতির অবস্থাটা যদি সে অপরিবর্তিত রাখতে চায় তাহলে সেটাই হচ্ছে তার গতিশীলতা। আচ্ছা, এরপরে আছে আমাদের সকল গতি আপেক্ষিক। এই জিনিসটা আমাদের একটা ইম্পর্টেন্ট একটা লাইন। সকল গতি আপেক্ষিক এটার মানে হচ্ছে কোনো কিছু যে স্থির আছে নাকি গতিশীল আছে সেটা কিন্তু আমরা চাইলে বলতে পারবো না দেখেই। সেটা আসলে আপেক্ষিক। কারো না কারো সাপেক্ষে কোনো একটা বস্তু স্থির থাকতে পারে, কারো না কারো সাপেক্ষে কোনো একটা বস্তু গতিশীল থাকতে পারে। যেমন আমি এখানে বসে আছি, আমি এই যে এখানে বসে আছি, তো তুমি আমাকে দেখতেছো আমি হচ্ছে স্থির। কিন্তু পৃথিবীর উপর থেকে কেউ যদি দেখে তাহলে দেখবে পৃথিবীর সাথে সাথে আমিও ঘুরতেছি। সে বলবে আমি গতিশীল। তার মানে কারো না কারো সাপেক্ষে আমি স্থির, কারো না কারো সাপেক্ষে আমি গতিশীল। তাই সকল গতি হচ্ছে আপেক্ষিক। কোনো গতি আসলে ধ্রুবক নয়। আচ্ছা, এরপরে আছে কি প্রসঙ্গ বিন্দু, প্রসঙ্গ কাঠামো। আচ্ছা, তো একটু আগে আমি যে উদাহরণটা দিলাম, যেমন আহ তোমরা আমাকে দেখতেছো আমি হচ্ছে স্থির, তাহলে তুমি হচ্ছে প্রসঙ্গ বিন্দু যার সাপেক্ষে আমাকে হিসাব করা হচ্ছে যে আমি স্থির নাকি গতিশীল। আর প্রসঙ্গ কাঠামোটা কি? আমার এই চারিপাশের যে অবস্থাটা আছে, আমি যে পরিবেশের মধ্যে এখন আছি সেটাই হচ্ছে আসলে প্রসঙ্গ কাঠামো। তাহলে প্রসঙ্গ বিন্দু হচ্ছে তুমি আর প্রসঙ্গ কাঠামো হচ্ছে আমার পারিপার্শ্বিক অবস্থা। আচ্ছা, তারপরে তারপরে আছে হচ্ছে বিভিন্ন প্রকার গতি। তো বিভিন্ন প্রকার গতির মধ্যে প্রথমে আছে হচ্ছে সরল রৈখিক গতি। যদি কোনো বস্তুর গতি এরকম হয় যে সেটা একটা সরল রেখা বরাবর চলতেছে তাহলেই সেটা হচ্ছে সরল রৈখিক গতি। আচ্ছা, এরপরে আছে হচ্ছে ঘূর্ণন গতি। ঘূর্ণন গতি হচ্ছে কোনো বস্তু যদি একটা বিন্দুকে কেন্দ্র করে ঘুরতে থাকে, যেরকম একটা বিন্দুকে কেন্দ্র করে যদি ঘুরতে থাকে তাহলেই সেটা হচ্ছে আমাদের ঘূর্ণন গতি। তারপরে আছে চলন গতি। চলন গতি হচ্ছে কোনো বস্তুর গতি যদি এমন হয় যে একটা বস্তু আছে, কিছু সময় পর সেটা এখানে আসছে। তো কোনো বস্তুর গতি যদি এমন হয় যে তার চলার পরে বা চলার পথে সকল বিন্দু যদি একই সময় একই দিকে একইভাবে অতিক্রম করে তাহলেই সেটা হচ্ছে চলন গতি। তাহলে এই বস্তুটা কিছুক্ষণ পরে চলে এখানে আসছে, এটা চলন গতি হবে কখন? যদি এই যে এই বস্তুর এই কণাটা এখানে আসতে যত সময় লাগছে, যদি এই কণাটারও এখানে আসতে তত সময় লাগে, কারণ এই বস্তুতে হাজার হাজার কণা আছে এবং এই কণাটা যতটুকু দূরত্ব অতিক্রম করছে এই কণাটাও যদি ততটুকু দূরত্ব অতিক্রম করে তাহলেই সেই রকম গতি হচ্ছে চলন গতি। কোনো বস্তু যদি সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে, কোনো বস্তুর গায়ের যত কণা আছে সবগুলো কণায় যদি সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে একই দিকে অতিক্রম করে তাহলেই সেই গতিটাই হচ্ছে চলন গতি। আচ্ছা, তারপরে এখানে একটা লাইন আমি লিখে রেখেছি যে আঁকাবাঁকা পথে কিন্তু আহ চলন গতিটা পাওয়া কিন্তু এত সহজ না। কারণ হচ্ছে আঁকাবাঁকা পথে আসলে সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম আসলে করা যায় না। তার জন্যই আঁকাবাঁকা পথে আহ আঁকাবাঁকা পথে এই চলন গতিটা পাওয়া কিন্তু আসলে সহজ না। আঁকাবাঁকা পথে যদি চলন গতি পেতে চাও তাহলে এই যে এইভাবে একটা সিস্টেমেটিক ওয়েতে চলতে হবে। এভাবে মানে এভাবে সোজা রেখে, কারণ এই যে এই বিন্দুগুলোর দূরত্ব এখন সমান আছে। এই যে এই মাথাটা আর এই মাথাটার দূরত্ব, এই যে এই কোণাটার দূরত্ব এখন সমান আছে। কিন্তু তুমি যদি এরকম ভাবে উল্টাপাল্টা ভাবে এরকম নিচের দিকে উপরের দিকে যাইতে চাও তাহলে কিন্তু মাথা সমান হবে না। এই যে এই মাথা আর এই মাথার দূরত্ব আর এই যে এই কোণা আর এই কোণার দূরত্ব কিন্তু এখন সমান না। এই মাথা আর এই মাথার দূরত্ব আর এই কোণা আর এই কোণার দূরত্ব কিন্তু এখন সমান হবে না। এবং এই যে এই মাথা আর এই মাথার দূরত্ব আর এই মাথা আর এই মাথার দূরত্ব কিন্তু সমান হবে না। তার কারণে আঁকাবাঁকা পথে চাইতে হইলে আমাদের কি করতে হবে? একটা সিস্টেমেটিক ওয়েতে আগাতে হবে, না হলে হবে না। আচ্ছা, তারপরে আছে কি পর্যাবৃত্ত গতি। তো পর্যাবৃত্ত গতি কি? পর্যাবৃত্ত গতি হচ্ছে কোন একটা বিন্দুকে কেন্দ্র করে যদি কোন একটা বস্তু ঘুরে তাহলে সেটা ছিল ঘূর্ণন গতি। আর এই যে বৃত্তাকার পথে যে ঘুরতেছে বস্তুটা, সেই বৃত্তাকার পথের একটা নির্দিষ্ট একটা বিন্দুকে যদি একটা নির্দিষ্ট সময় পর পর এসে অতিক্রম করে যায় তাহলেই সেটা হচ্ছে আমাদের পর্যায়বৃত্ত গতি, এবং একই দিক থেকে হতে হবে। তাহলে কোন একটা বৃত্তাকার পথে ঘূর্ণায়মান কোন বস্তু যদি কোন একটা নির্দিষ্ট বিন্দুকে সিলেক্ট করে সেটাকে একটা নির্দিষ্ট সময় পর অতিক্রম করে যায় এবং একই দিক থেকে অতিক্রম করে যায়, এরকম গতি হচ্ছে পর্যাবৃত্ত গতি। যেমন ঘড়ির কাঁটা
তুমি যদি সেকেন্ডের কাঁটাটারে দেখো তাহলে দেখবা যে ঠিক 1 মিনিট পরে এটা 12 ঘরকে অতিক্রম করে যায় এবং একই দিক থেকে অতিক্রম করে যায়, বারবার এইভাবেই অতিক্রম করে যায় এবং ঠিক একই সময় পর পর, ঠিক 60 সেকেন্ড পর পরই এটাকে অতিক্রম করে যায়। আচ্ছা, এটা হলো পর্যাবৃত্ত গতির উদাহরণ। তারপরে আছে হচ্ছে সরল স্পন্দন গতি। তো এটা কি? এটা হচ্ছে যে কোনো বস্তু যদি তার চলার পথে একটা নির্দিষ্ট বিন্দুকে এক দিক থেকে অতিক্রম করে, একটা নির্দিষ্ট সময় পর এক দিক থেকে অতিক্রম করে এবং একটা নির্দিষ্ট সময় পর তার বিপরীত দিক থেকে অতিক্রম করে, তাহলেই সেটা হচ্ছে স্পন্দন গতি বা সরল স্পন্দন গতি। যদি কোনো বস্তু তার চলার পথের একটা নির্দিষ্ট বিন্দু তুমি সিলেক্ট করো এবং দেখতেছো একটা নির্দিষ্ট সময় পর ওই বিন্দুটাকে অতিক্রম করতেছে একদিক থেকে এবং একটা নির্দিষ্ট সময় পর ওই নির্দিষ্ট সময় পরই অতিক্রম করতেছে বিপরীত দিক থেকে, তখনই সেটা সরল স্পন্দন গতির আন্ডারে পড়ে যাবে। যেমন ধরো সরল দোলক, এটাকে তুমি যদি দাও তাহলে এই যে এটাকে যদি দেখো, তুমি এখানে এভাবে দুলাও এটাকে, তো এই যে এই বিন্দুটা তুমি যদি সিলেক্ট করো এই বিন্দুটা, তাহলে দেখতেছো যে একটা নির্দিষ্ট সময় পর এইভাবে অতিক্রম করে, আবার একটা নির্দিষ্ট সময় পরে এইভাবে অতিক্রম করে, এভাবে কিন্তু দুলতেই থাকে এই যে এই বিন্দুটাকে বারবার অতিক্রম করে দুই দিক থেকে। তাহলে এইরকম গতি হচ্ছে সরল স্পন্দন গতি। আচ্ছা, তারপরে দোলনার গতি সরল স্পন্দন গতি, আমাদের হৃদস্পন্দন যেটা এটা সরল স্পন্দন গতি, তারপরে গিটারের তার যেটা আছে সেটা সরল স্পন্দন গতির উদাহরণ। আচ্ছা, এরপরে আমরা দেখি কি আছে। তারপরে আছে হচ্ছে স্কেলার রাশি, ভেক্টর রাশি। স্কেলার রাশি কি? যে সকল রাশিকে সম্পূর্ণভাবে প্রকাশ করার জন্য শুধু মান হলেই চলবে, দিকের কোনো প্রয়োজন নেই, সেগুলো হচ্ছে স্কেলার রাশি। যেমন ভর, দৈর্ঘ্য, সময়, এগুলো, তাপমাত্রা, এগুলো। আর ভেক্টর রাশি হচ্ছে যে সকল রাশিকে সুন্দরভাবে বোঝানোর জন্য, পারফেক্টলি পরিমাপ করার জন্য তার মান এবং দিক দুইটাই দরকার, সেটাই হচ্ছে ভেক্টর রাশি। তো সেগুলো কি? সেগুলো হচ্ছে বেগ, তারপরে সরণ, ত্বরণ, বল যেগুলো আছে এগুলোকে মানের সাথে সাথে দিকও লাগবে, এগুলোই হচ্ছে আমাদের ভেক্টর রাশি। তারপরে কি আছে? দূরত্ব ও সরণ। তো দূরত্ব কি জিনিস? দূরত্ব হচ্ছে ধরো এখানে একটা স্থান আছে এ, এখানে একটা স্থান আছে বি, তো এই এ আর বি এর মধ্যে তুমি যদি সরাসরি ভাবে দৈর্ঘ্যটা নাও বা সরাসরি যাও, তাহলে তোমার যে অবস্থানে পরিবর্তন হয়েছে সেটাই হচ্ছে সরণ। আর তুমি যদি আঁকা বাঁকা পথে যতভাবে যাওয়া যায়, অন্য যতভাবে যাওয়া যায়, অন্য যেইভাবে যাও সেটাই হচ্ছে দূরত্ব। আর এই সরণ হচ্ছে আমাদের ভেক্টর রাশি, এটার একটা দিক আছে, সেটা হচ্ছে এ থেকে বি বরাবর একদম সোজা। আর দূরত্ব যেটা, এটা হচ্ছে স্কেলার রাশি, এটার কোনো দিক নাই, এটা হলো এরকম আঁকা বাঁকা। আর আমরা ফিজিক্স পড়ার সময় সরণকে আসলে এস দিয়ে প্রকাশ করব আর দূরত্বকে আমরা ডি দিয়ে প্রকাশ করব। আর সরণ এটার একক হচ্ছে মিটার। এখানে কতটুকু সরণ এসে যদি বলতে চাই, বলতে হবে 5 মিটার, একক হচ্ছে 5 মিটার। আর দূরত্বর এককও কিন্তু আমাদের মিটার। আর এই যে এখানে এগুলোর মাত্রা, মাত্রা জিনিসটা দিয়ে হলো এগুলোর ডিফাইন করা হয়, মাত্রা দেখে বোঝা যায় এগুলো কি দিয়ে তৈরি আর কি। আচ্ছা, তো দূরত্ব যে জিনিসটা, দূরত্ব এটার মাত্রা হচ্ছে এল, আর সরণ যেটা আছে এটার মাত্রা হচ্ছে আমাদের এল। আচ্ছা, তারপরে আমাদের কি আছে? দ্রুতি ও বেগ। দ্রুতি কি জিনিস? দ্রুতি হচ্ছে, আমরা একটু আগে দেখলাম যে একটা স্থান থেকে আরেকটা স্থানে আহ এরকম আঁকা বাঁকা পথেও যাওয়া যায়, সোজাসুজিও যাওয়া যায়। এরকম সোজাসুজি 1 সেকেন্ডে বা একক সময়ে সে কতটুক সরণ হলো, আমি আগে সরণের কথা বলতেছি, আগে সরণ বা বেগ এটা একসাথে থাকে, তো এটা বলতেছি আগে। 1 সেকেন্ডে কতটুক সরণ হলো, 1 সেকেন্ডে কতটুক করে সরণ হচ্ছে বা 1 সেকেন্ডে কতটুক সরণ হলো, সেটাই হচ্ছে আমাদের বেগ। আর 1 সেকেন্ডে কতটুক দূরত্ব অতিক্রম করলো, সেটা হচ্ছে আমাদের দ্রুতি। এরকম ভাবে আঁকা বাঁকা পথে যদি যায়, তাহলে 1 সেকেন্ডে কতটুক করে যাচ্ছে, সেটাই হচ্ছে আমাদের দ্রুতি। এই হলো বেগ আর দ্রুতির সংজ্ঞা। একক সময়ে সরণ বেগ, একক সময়ে অতিক্রান্ত দূরত্ব দ্রুতি। আচ্ছা, এবার বেগ যেটা আছে সেটাকে আমরা ভি দিয়ে প্রকাশ করি, আর দূরত্ব যে দ্রুতি যেটা আছে সেটাকেও আমরা ভি দিয়ে প্রকাশ করি। তো একটা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু এস বাই টি, সরণ বাই সময়, আর একটা হচ্ছে কি দূরত্ব বাই সময়। আচ্ছা, আর ভি যেটা আছে এটার একক হচ্ছে কি এমএস ইনভার্স 1, আর মাত্রা হচ্ছে এল টি ইনভার্স 1। আর এই যে এখানে আমাদের যে দ্রুতি আছে এটার একক হচ্ছে এমএস ইনভার্স 1, আর এটার মাত্রাও হচ্ছে আমাদের এলটি ইনভার্স 1। আচ্ছা, সংজ্ঞা একক সব দেখা হয়ে গেল। তারপরে চলো আমরা দেখি ত্বরণ মন্দন। তো ত্বরণ কি জিনিস? ত্বরণ হচ্ছে এই যে এক স্থান থেকে আরেক স্থানে বস্তু যাবে। একটু আগে আমরা এটার বেগ সম্বন্ধে ধারণা নিলাম। তো এই যে 1 সেকেন্ডে কতটুকু করে বেগের পরিবর্তন হচ্ছে, সেটাই হচ্ছে ত্বরণ। যে এখান থেকে এখানে প্রতি সেকেন্ডে তার বেগ কত করে পরিবর্তন হচ্ছে। এখানে ধরো বেগ 0 ছিল, এখানে হয়েছে 2, এখানে 0, এখানে 2, ধরো এখানে হয়েছে 5, এখানে 2, এমএস ইনভার্স 1 করে বেগ মানে চেঞ্জ হচ্ছে না। তাহলে তার মানে 1 সেকেন্ডে কতটুকু করে চেঞ্জ হলো, 1 সেকেন্ডে কতটুকু করে চেঞ্জ হলো, সেটাই হচ্ছে আমাদের ত্বরণ। আর যদি 1 সেকেন্ডে চেঞ্জ কতটুকু হচ্ছে সেটা ত্বরণ, ঠিক আছে। যদি ত্বরণটা আমাদের মানে বৃদ্ধি হয়, 1 সেকেন্ডে কতটুকু আমাদের বেগ বৃদ্ধি পাইলো, সেটাও ত্বরণ। আর 1 সেকেন্ডে কতটুকু
বেগ মানে বেগের হ্রাস হলো, 1 সেকেন্ডে বেগের কতটুকু হ্রাস হলো সেটা হচ্ছে আমাদের মন্দন। তাহলে 1 সেকেন্ডে বেগ বৃদ্ধি এটা হলো ত্বরণ, 1 সেকেন্ডে বেগ কতটুকু হ্রাস পেল সেটা হলো মন্দন। আর আমরা এরকম ভাবে বলি যে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে, মানে 1 সেকেন্ডে একক সময়ে বা 1 সেকেন্ডে বেগের কি পরিমাণ পরিবর্তন হলো সেটাই হলো ত্বরণ। মানে ত্বরণের সময় বৃদ্ধিও বলা যায় আর শুধু পরিবর্তন বললেও আমরা সাধারণত ত্বরণই বলি। আচ্ছা, তো ত্বরণের আমরা প্রকাশ করি হচ্ছে a দিয়ে, অ্যাক্সিলারেশন। আর এটার একক হচ্ছে কি ms ইনভার্স 2, এর মাত্রা হচ্ছে lt ইনভার্স 2। আচ্ছা, ত্বরণ সম্বন্ধে একটা রাশি একটা জিনিস ভালো করে জানা উচিত। ধরো কোন একটা বস্তু এখানে আছে, সেটার আদিবেগ হলো u, আর কতক্ষণ পরে সেটার শেষ বেগ হয়েছে v। সে কতটুকু চলছে, চলার পরে তার শেষে একটা বেগ পাওয়া গেছে সেটা হচ্ছে v, আর আমরা ধরলাম সে t সময় ধরে চলছে। তাহলে আমরা ত্বরণের রাশিমালা বের করতে পারি, সেটা হচ্ছে কি যে v মাইনাস u বাই t, শেষ বেগ মাইনাস আদি বেগ, এটাই তো এই বেগের পরিবর্তন। আর t দিয়ে যদি ভাগ করে দেই তাহলেই বোঝায় যে একক সময়ে কত পরিবর্তন হয়েছে। তাহলে a ইকুয়াল টু v মাইনাস u বাই t, এটাই হইলো আমাদের ত্বরণ বের করার সূত্র। এখান থেকে কিন্তু আসলে গতির সূত্রগুলো আসছে। অনেক সময় তোমরা a ইকুয়াল টু v বাই t ও দেখবা, তখন এই যে v সেটা আসলে বেগের পরিবর্তনটাই নির্দেশ করে, ইন্ডিকেট করে। মানে v মাইনাস u করার পরে যা থাকে সেটারে বোঝায় হচ্ছে এই v দিয়ে। তাহলে উপরে বেগের পরিবর্তন আছে, নিচে t, আর আমরা সবসময় ফিজিক্সের নিচেরটারে যদি অন করে দেই তাহলে এই সংজ্ঞা পেয়ে যাই। যেমন এখানে a ইকুয়াল টু v মাইনাস u বাই t আছে, নিচের এটাকে যদি অন করে দাও তাহলে কিন্তু তুমি সংজ্ঞা পেয়ে যাবে একক সময়ে বেগের পরিবর্তন। এটা তো বেগের পরিবর্তন, শেষ বেগ মাইনাস আদি বেগ, বেগের পরিবর্তন হলো কি ত্বরণ। তার আগের গুলা দেখি চলো, এগুলাও একক, এইভাবে কিন্তু সংজ্ঞা দেওয়া যায় চাইলে। এটাকে তুমি যদি অন করে দাও তাহলে একক সময়ে যে সরণ হইছে সেটাই হচ্ছে কি বেগ। একক সময়ে এটা যদি অন করে দাও, একক সময়ে যে দ্রুতি হইছে সেটাই হচ্ছে একক সময়ে যেই দূরত্ব অতিক্রম করছে সেটাই হচ্ছে কি দ্রুতি। এভাবে নিচেরটাকে অন করে দিয়ে তুমি চাইলে সূত্র মানে সংজ্ঞাগুলো পেয়ে যাবে। আচ্ছা, তারপরে কি আছে আমাদের গতির সমীকরণ। একটু আগে আমরা কি দেখলাম, a ইকুয়াল টু v মাইনাস u বাই t। রাস্তাটা কেমন ছিল, এই যে আদি বেগ ছিল u, শেষ বেগ ছিল v, t সময়, আর তখন এই যে a ত্বরণ বের করছিলাম আমরা। এখান থেকে তুমি যদি ক্রস গুণ করো তাহলে গতির প্রথম সমীকরণটা তুমি পেয়ে যাবে। তো ক্রস গুণ যদি করো তাহলে কি হবে, v মাইনাস u ইকুয়াল টু at, যেভাবে ক্রস গুণ করলাম। তাহলে এখান থেকে কি লেখা যায়, v ইকুয়াল টু u প্লাস at। এটাই হচ্ছে আমাদের গতির প্রথম সমীকরণ। আচ্ছা, তারপরে আরো সমীকরণ আছে গতির, সেটা হচ্ছে কি দেখো, s ইকুয়াল টু u প্লাস v বাই 2 ইনটু t। এটাও কিন্তু আমাদের এই সিচুয়েশনের জন্য। এই u আর v, u হচ্ছে আদি বেগ, v হচ্ছে শেষ বেগ। যদি এই সিচুয়েশনের জন্য এই সূত্রটা হয়, তার মানে আমি কি বলতে পারি, এখানে এই সূত্রের মধ্যে কিন্তু ত্বরণ ইনক্লুড আছে, ত্বরণ আছে, কিন্তু ত্বরণের মান বসানোর মতো জায়গা নাই, কিন্তু এটার মধ্যে কিন্তু ত্বরণ আছে। যদি কোনো বস্তু এক জায়গা থেকে আরেক জায়গায় যায় এবং তার মধ্যে ত্বরণ থাকে, তাহলে কিন্তু আমি তার অতিক্রান্ত দূরত্ব বের করার জন্য এই সূত্র অবশ্যই ব্যবহার করতে পারবো। ঠিক আছে, যদি তার মধ্যে ত্বরণ থাকে। কিন্তু এখানে ত্বরণের মান বের করার বসানোর মতো জায়গা কিন্তু নাই, তার মানে অনেকে ভাবে যে এটা ত্বরণ মনে হয় না। ঠিক আছে, কিন্তু এর মধ্যে কিন্তু ত্বরণ আছে। আচ্ছা, তো এটা ভালো করে মাথায় রাখবো, এটা কিন্তু আমরা অনেক ইউজ করি ম্যাথে। আচ্ছা, তো s ইকুয়াল টু vt, এটা যেটা আছে আরেকটা সূত্র, এটা হচ্ছে আমাদের সমবেগে যাওয়ার সূত্র। কোন বস্তু যদি আগেও বেগ v থাকে, আবার কিছুক্ষণ পরে এক জায়গা থেকে আরেক জায়গায় গেল, তখনও বেগ v, বেগের কোনো পরিবর্তন নাই, t সময় ধরে সে চলছে, তাহলে তার যে অতিক্রান্ত দূরত্ব এখান থেকে এখানে যে আসলো, সেই দূরত্বটা বের করার সূত্র হচ্ছে কি s ইকুয়াল টু vt। তাহলে এই যে একটা সূত্র, এই যে একটা সূত্র, এটা আলাদা, এটা আমরা আলাদাভাবে ব্যবহার করি কিসের জন্য, সমবেগের জন্য, সমবেগ অতিক্রান্ত দূরত্বের জন্য। আচ্ছা, তারপর আরো একটা সূত্র আছে s ইকুয়াল টু কি ut প্লাস হাফ at স্কয়ার। এটাও আমাদের কিসের সূত্র, অতিক্রান্ত দূরত্ব বের করার সূত্র। যে এক জায়গা থেকে আরেক জায়গায় গেল, যদি সে s দূরত্ব অতিক্রম করে, এখান থেকে এখানে আসলো, s দূরত্ব যদি অতিক্রম করে t সময়ে a ত্বরণে, আর আদিবেগ যদি u থাকে, তাহলেই তুমি এই যে সূত্র দিয়ে অতিক্রান্ত দূরত্বটা তুমি বের করে ফেলতে পারবে। আর লাস্টের যে সূত্রটা আছে সেটা হচ্ছে v স্কয়ার ইকুয়াল টু e স্কয়ার প্লাস 2as। এইটাও তোমার এই সিচুয়েশনের জন্যই, যদি শেষ বেগ বের করতে চাই, যদি অতিক্রান্ত দূরত্ব জানা থাকে, আমার ত্বরণটা জানা থাকে, আদিবেগ জানা থাকে, তাহলে আমি এই যে শেষ বেগটা বের করতে পারবো এই যে সূত্র দিয়ে। আসলে সবকিছুর জন্যই একটাই কমন ফরম্যাট, আগে থাকবে u বেগ, শেষে থাকবে v বেগ, অতিক্রান্ত দূরত্ব s, t সময়ে a ত্বরণে। এই জিনিসগুলাই আসলে এই সূত্রগুলোর মধ্যে আছে। এই চারটা সূত্রের মধ্যেই কিন্তু আমাদের ত্বরণ ইনক্লুড আছে। কথা বুঝছো, ত্বরণের যদি যায় বস্তু তাহলে এই চারটা সূত্র ইউজ করতে পারবো। শুধুমাত্র এইটার মধ্যে ত্বরণ নাই, এটার মধ্যে বস্তু একই বেগে যায়, বেগের পরিবর্তন হয় না, তার কারণ এটার মধ্যে কিন্তু কোনো ত্বরণ নাই, এটা সমবেগের সূত্র। আচ্ছা, তো গতির সমীকরণ গেল, তারপর আসি পড়ন্ত বস্তুর সূত্র। তো পড়ন্ত বস্তুর গ্যালিলিও তিনটা সূত্র দিয়েছে, তার মধ্যে প্রথম সূত্রটা হচ্ছে, যদি স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত কোনো বস্তু, মানে পড়ন্ত একাধিক বস্তু
কি করবে, সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত সকল বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। তুমি যদি একটা কাগজ আর একটা পাথর একসাথে এক জায়গা থেকে ফেলে দাও, তাহলে এরা সমানভাবে একই সময়ে পরেই মাটিতে এসে পড়বে। কিন্তু আমরা বাস্তবে এটা দেখি না কেন? কারণ হচ্ছে বাতাসের বাধা আছে। যে কাগজের উপর, কাগজ হালকা জিনিস দেখে এটার মধ্যে বাতাসের বাধাটা বেশি, আর আর পাথরটা ভারী দেখে এটার মধ্যে বাতাসের বাধাটা কম থাকে। তার কারণে বাস্তবে আমরা দেখি কি এরা একসাথেই মাটিতে আসে না, আগে পাথর আসে পরে বায়ু আসে, সরি পরে কাগজ আসে। কিন্তু যদি আমাদের বাতাসের বাধাটা না থাকতো তাহলে এই পাথর এবং কাগজ একই সময়ে মাটিতে এসে পড়তো। তাহলে এটাই ছিল পড়ন্ত বস্তুর ফার্স্ট সূত্র। তারপর সেকেন্ড যে সূত্রটা আছে এটা হচ্ছে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুগুলোর বেগ তাদের সময়ের সমানুপাতিক। আচ্ছা, এটা আমরা যদি একটু লিখি, ভি প্রপোর্শনাল হচ্ছে টি, এটাই হচ্ছে পড়ন্ত বস্তুর দ্বিতীয় সূত্র। স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুর বেগ সময়ের সমানুপাতিক। তো এখান থেকে আমরা একটা সূত্র বানাই, সেটা হচ্ছে v1/t1 = v2/t2। এই সূত্রটা তোমরা ভালো করে মুখস্থ রাখবা, কারণ নৈবেদ থেকে কিন্তু এটার ব্যবহার অনেক বেশি। তো এটা দিয়ে আসলে কি করা যায়, 1 সেকেন্ডে যদি 2 মিটার দূরত্ব 2 ms/s বেগ প্রাপ্ত হয়, তাহলে 3 সেকেন্ডে কত ms/s বেগ প্রাপ্ত হবে, এই ধরনের অঙ্কগুলো করে ফেলতে পারবা। 4 সেকেন্ডে এত হয়, 5 সেকেন্ডে কত হবে। তোমরা ভুলেও এই অঙ্ক ঐকিক নিয়মে করতে যাবা না। ঐকিক নিয়মে করলে আসলে সবগুলা মিলবে না, দু একটা মিলে যাইতেও পারে, কিন্তু পরীক্ষায় যেটা আসবে এটা 100% মিলবে না, শিওর থাকো। আচ্ছা, তাহলে পড়ন্ত বস্তুর দ্বিতীয় সূত্র গেল। এরপর আসি পড়ন্ত বস্তুর তৃতীয় সূত্রতে। পড়ন্ত বস্তুর তৃতীয় সূত্র কি? পড়ন্ত বস্তুর তৃতীয় সূত্র হচ্ছে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত একাধিক বস্তু অতিক্রান্ত দূরত্ব তাদের সময়ের বর্গের সমানুপাতিক। তাহলে h প্রপোর্শনাল হচ্ছে কি t স্কয়ার, এটাই হচ্ছে এই তৃতীয় সূত্র। এখান থেকে আমরা একটা সূত্র বানাতে পারি, সেটা হচ্ছে h1/t1 স্কয়ার = কি h2/t2 স্কয়ার। এই যে একটা সূত্র। এটাও আমরা কি কি ধরনের অঙ্ক করতে বের করব, যেমন ধরো 3 সেকেন্ডে বললো 3 সেকেন্ডে বললো যে 5 মিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে 5 সেকেন্ডে কত মিটার দূরত্ব অতিক্রম করবে। এই ধরনের অঙ্ক যদি বলে তাহলে আমরা এটা ইউজ করব। এখানে এই যে 3s যেটা, এটারে ধরতে পারি t1, এটা ধরতে পারি h1, আর এটা হলো আমাদের t2, তাহলে এখানে আমাদের কিন্তু h2 টা বের হয়ে যাবে। ঠিক এই অঙ্কগুলোর মধ্যে এই যে এটা হলো আমাদের কি t1, এটা হলো আমাদের v1, আর এটা হলো আমাদের t2, তাহলে এখানে আমাদের v2 বের হয়ে যাবে যদি এই সূত্র দিয়ে করি। তাহলে আমরা অবশ্যই এই ধরনের অঙ্ক ঐকিক নিয়ম করব না, করলে কিন্তু ধরা খেতে হবে। আচ্ছা, এরপরে আমরা দেখব পড়ন্ত বস্তুর গতির সমীকরণ। তো পড়ন্ত বস্তুর গতির সমীকরণগুলো কি রকম হবে? আমরা একটু আগে সরল রেখার যে গতির সমীকরণগুলো দেখলাম, v = u + at, তারপরে s = ut + half at স্কয়ার, u + v/2 * t এর যে সূত্রটা দেখছিলাম ওইটা আর এখানে কোনো ইউজেস নাই, কারণ পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আমাদের কাজ করে হচ্ছে g ত্বরণ, আর ত্বরণ বসানোর জায়গাই নাই ওটার মধ্যে, তার কারণে ওটা এখানে লিখতেছি না। v স্কয়ার = কি ছিল, u স্কয়ার + 2as। তো এই সূত্রগুলোই যখন আমরা পড়ন্ত বস্তুতে আলোচনা করব, এগুলো g দ্বারা আমাদের কনভার্ট হয়ে যাবে, এ গুলোর জায়গায় শুধু আমাদের g বসাই দিতে হবে, কারণ তখন g ত্বরণ কাজ করে। তাহলে v = u প্লাস হচ্ছে কি gt, s = কি ut + half gt স্কয়ার, v স্কয়ার = কি u স্কয়ার + 2gh। আচ্ছা, এই s টাও আমরা h দিয়ে কনভার্ট করে দিব, কারণ হচ্ছে কি উপর থেকে বস্তু যখন নিচে পড়ে তখন যে দূরত্বটা অতিক্রম করে সেটাকে আমরা হাইট বলি না, তার কারণে আমরা সেই s গুলোকে h দিয়ে কনভার্ট করে দিচ্ছি। আচ্ছা, তো এরপরে আমাদের কি আছে? এরপরে আছে আমাদের নিক্ষিপ্ত বস্তুর সমীকরণ। নিক্ষিপ্ত বস্তুর সমীকরণ আগেরটার মতোই। নিক্ষিপ্ত বস্তু হলো কি উপরের দিকে যাওয়া, না উপরের দিকে যাওয়া মানে হচ্ছে কি -g ত্বরণে যাওয়া, g এর বিপরীত দিকে যাওয়া, কারণ g কাজ করে হচ্ছে নিচের দিকে, অভিকর্ষ ত্বরণ যেটা। আর g এর মান কত? 9.8 ms/1, ms/2, এটা যেহেতু একটা ত্বরণ, ms/2। আচ্ছা, তো নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সূত্রগুলো কেমন হবে? খালি এই যে যেটা নিচের দিকে উপরের দিকে যেহেতু কাজ করে, মানে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে জি যেহেতু উপরের দিকে মানে উপরের দিকে যেহেতু বস্তু যায়, জি এর বিপরীত দিকে যায়, তাই এখানে প্লাস গুলোর জায়গায় আমরা জাস্ট মাইনাস দিয়ে দেব, u - gt। তাহলে h = ut - half gt স্কয়ার, আর v স্কয়ার = u স্কয়ার - 2gh। বস্তু জি এর বিপরীত দিকে যাওয়ার কারণেই আমরা জি এর সামনে এই মাইনাস গুলো দিয়েছি। তো এইগুলোই হচ্ছে আমাদের এই নিক্ষিপ্ত বস্তুর সমীকরণ। আচ্ছা, তারপরে আমরা চলে যাই নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতা কত হবে সেটা বের করতে। সেটা একটা জিনিস আমি মাথায় রাখলে পারবো কিভাবে। যেমন ধরো একটা বস্তু যদি নিক্ষেপ করা হয় একদম সর্বোচ্চ উচ্চতায় যাওয়ার পরে তার v কিন্তু 0 হয়। তো এই যে একটা সূত্র আছে, v স্কয়ার = u স্কয়ার - 2gh, নিক্ষিপ্ত বস্তুর সবার শেষে যে সূত্রটা আমরা দেখলাম, এটা সর্বোচ্চ উচ্চতার মধ্যে আমি যদি 0 বসাই দেই তাহলে কি হয়, -2gh, 0 স্কয়ার মানে তো 0, তাহলে 2gh ওই পাশে নিয়ে গেলে
2gh সমান সমান হয় কি u স্কয়ার, এখান থেকে h রেখে দিলে হয় কি u স্কয়ার বাই 2g, এটাই আমরা সর্বোচ্চ উচ্চতা দেখে বড় h দিয়ে ইউজ করি, u স্কয়ার বাই 2g। এটাই হলো নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে কোন একটা বস্তু সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে সেটা বের করার সূত্র। আচ্ছা, এরপরে আছে কি নিক্ষিপ্ত বস্তুর সর্বোচ্চ উচ্চতার সময় আর সর্বোচ্চ উচ্চতা থেকে নামার সময়। আচ্ছা, তো এখানে আমরা আগের কনসেপ্টটা ইউজ করব যে সর্বোচ্চ উচ্চতায় ভেলোসিটি হয় কত 0। আচ্ছা, তো এখন নিক্ষিপ্ত বস্তুর আরেকটা সূত্র ছিল না u - gt, এটাও তো আমরা দেখলাম। তাহলে সর্বোচ্চ উচ্চতায় ভেলোসিটি 0 হলে এখানে 0 বসাই দেই, u - gt, পরে t টা gt টা ওই পাশে পাঠাই দেই, gt u, তাহলে t কি দাঁড়াচ্ছে u বাই g, এই যে t u বাই g এটাই হচ্ছে সর্বোচ্চ উচ্চতার সূত্র। সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগবে তার সূত্র। আর সর্বোচ্চ উচ্চতা উঠতে যত সময় লাগে সর্বোচ্চ উচ্চতা থেকে নামতেও আসলে ঠিক ততটুকুই সময় লাগে, তাহলে এটা সর্বোচ্চ উচ্চতা থেকে নামারও সূত্র। আচ্ছা, এরপরে কি আছে সর্বোচ্চ নিক্ষিপ্ত বস্তুর বিচরণ কাল বা উড্ডয়ন কাল। আচ্ছা, তো আমরা কি দেখলাম t u বাই g, এই সময়ে বস্তু সর্বোচ্চ উচ্চতায় উঠে, আবার এই সময়ে সর্বোচ্চ উচ্চতা থেকে নামে। তার মানে কি হলো এইরকম u বাই g এই পরিমাণ দূরত্ব দুইবার অতিক্রম করলেই তার বিচরণ কাল হয়ে যাবে। বিচরণ কাল বা উড্ডয়ন কাল হচ্ছে কি বস্তু নিচ থেকে একবার উপরে গিয়ে আবার আসতে কত সময় লাগে, তাহলে এটাকে আমরা বড় টি দিয়ে প্রকাশ করি। এটা আসলে কি দুইটা টি এর সমষ্টি, যাওয়ার সময় আর আসার সময়, মানে u বাই g প্লাস হচ্ছে কি u বাই g। আর এটা আমরা যদি লসাগু করি, লসাগু হলো g, আর এখানে u প্লাস u বা হলো 2u বাই g। আচ্ছা, এই হলো আমাদের সূত্র, বড় টি উড্ডয়ন কাল সমান সমান কি 2u বাই g। এটা দিয়ে আমরা উড্ডয়ন কাল বা বিচরণ কালটা বের করে ফেলতে পারি।